মা, ও মা, কোন দিন একটু তুমি সুস্থ হবে বলতে পারবে কি তুমি? মা, আমার আর ভালো লাগে না। তোমাকে এই অবস্থায় দেখলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। মা, তোমার হাতে রান্না খাইনি সেই কতদিন হয়ে গেল। কোন দিন একটু তুমি বসতে পারবে, একটু উঠে দাঁড়াতে পারবে? বলো না মা, উত্তর দাও, চুপ করে থেকো না। মারে, আমি তো উঠে দাঁড়াতেই চাই, কিন্তু দেখ বিধাতার কি লীলা খেলা, আমাকে দাঁড়াতেই দেয় না। হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গিয়েছি যে তোর কোনো খেয়ালই আমি রাখতে পারছি না। তবে চিন্তা করিস না মা, তোর মা খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। তোর মুখে খাবার তুলে খাইয়ে দেবে, মাথায় বিনুনি করে দেবে, আরও অনেক অনেক কিছু করে দেবে তোর মা। আমি তো সেই আশাতেই বুক বেঁধে আছি মা। তাই ওষুধের দোকানের রামু কাকার কাছে আমি একটু পর যাব। কিছু ওষুধ যদি বাকিতে দেয়। বাবাও তো কিছুদিন ধরে খুব কমই উপার্জন করছে, সংসারের খুব টানাটানি চলছে মা। তুই এই বয়সে আমাদের জন্য কত ভাবিস মা। গ্রামের 8-10টা মেয়ের মতন নয়, তুই তাদের থেকে অনেক আলাদা। তুই মা বাবার কথা চিন্তা করিস। আসলেই রে মা, তোকে মেয়ে হিসাবে পেয়ে আমরা খুবই গর্বিত। ভালো থাক মা সারা জীবন। তোমাদেরকে ছাড়া আমার আর কে আছে মা? তাই তোমাদের কথা চিন্তা করব না তো কার কথা চিন্তা করব বলো? আচ্ছা মা, তুমি এখন শুয়ে থাকো। এখন আমি আমার কাজগুলো সেরে আসি গিয়ে। তুমি যদি ওষুধগুলো ঠিকমতো না খাও তাহলে তো আরও অসুস্থ হয়ে যাবে। না রে মা, তুই আমাকে নিয়ে একটু বেশিই ভাবিস। আমি অতটাও অসুস্থ হয়ে যাচ্ছি না। বিধাতার যেদিন ডাক পড়বে সেদিন এমনিই চলে যেতে হবে। এত ওষুধপত্র দিয়ে কি হবে মা? ভাই, জঙ্গলের এদিকটাতে আর কাঠ কাটা যাবে না। এরকম ভেজা স্বেচ্ছেতে কাঠ বাজারে বিক্রিও হতে চায় না। সংসারটা যে কিভাবে চালাবো সেই চিন্তাতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তা একদম তুই ঠিক কথাই বলেছিস। আমাদের কাঠুরিদের অবস্থা খুবই খারাপ। আমার মেয়েটা কিছুদিন ধরে খুবই অসুস্থ। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এভাবে যদি অল্প কিছু রোজগার হয় তাহলে তো কিছুতেই কিছু হবে না। সংসার চালাবো নাকি মেয়ের চিকিৎসা করব? তুমি তো জানোই ভাই, আমার সংসারের কি হাল। আমার গিন্নিটা সেই কদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সুস্থ হওয়ার কোনো লক্ষণই তার মাঝে দেখছি না। ওষুধপত্রের পেছনে অনেক টাকা খরচও হয়ে গিয়েছে। মেয়েটাও বড় হচ্ছে। কি যে করব ভাই, কিছুই মাথায় আসে না। আর একটু বড় হলে যে মেয়েটাকে বিয়ে দিতে হবে, সেই টাকাও তো জোগাড় করতে হবে বলো। সব দিক থেকেই আমাদের গরিবদের অবস্থা খুবই বেহাল ভাই। মাছের বাজারে, সবজির বাজারে আগুন ধরেছে। কিছুই কিনে খাওয়া যায় না। কি যে খাবো আমরা গরিবরা সেটাই বুঝতে পারি না। হ্যাঁ রে ভাই, এই অবস্থাতেই চলতে হবে আমাদেরকে। আর কিছুই করার নেই। ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। এটাই সমাজের বাস্তবতা। চল ভাই, এখন বাড়ির পথে রওনা হওয়া যাক। এখানে বসে থেকে আর লাভ নেই। এই কাঠগুলোও বিক্রি করে কটা টাকা হাতে নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ ভাই, তাই করি। চলো বাড়িতে চলো। রামু কাকা, মায়ের সকল ওষুধ শেষ হয়ে গিয়েছে। দয়া করে আর কিছু ওষুধ যদি বাকিতে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। দয়া করে কিছু ওষুধ আমাকে বাকিতে দিন রামু কাকা। কিছুদিন পর বাবার রোজগার যখন বৃদ্ধি পাবে তখন সব শোধ করে দেব। আমাকে কি তোমরা বোকা পেয়েছো? কিছুদিন পর পর ওষুধ নিয়ে যাও, টাকা দেওয়ার নামে কোনো নামগন্ধই নেই। আর আমি তোমাদের ফাঁদে পা দিচ্ছি না বাপু। তোমরা যখন ওষুধের টাকা দিতেই পারবে না তাহলে রোগ বাঁধাও কেন? আমাকে ক্ষমা করো বাপু, আমি আর তোমাদেরকে বাকিতে ওষুধ দিতে পারবো না। অন্য দোকান থেকে বাকিতে নিয়ে যাও। এভাবে বলবেন না কাকা, এটা আমার মায়ের জীবন মৃত্যুর ব্যাপার। দয়া করে আপনার দুটো পায়ে পড়ি, আমাকে কিছু ওষুধ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি কিছুদিন পর আপনার সকল টাকা শোধ করে দেব। টাকা তো অনেক আসবে যাবে, কিন্তু জীবন যে একেবারেই থেমে যাবে কাকা। আমি বললাম না আমি ওষুধ দিতে পারবো না। বন জঙ্গলে তো কত ধরনের ওষুধের গাছ পাওয়া যায়। সেখান থেকে ওষুধ বানিয়ে তোমার মাকে খাওয়াতে পারো না? ওষুধ কেনার যখন সামর্থ্যই নেই তখন তো ওগুলোই করা উচিত। আপনাকে এত করে বললাম, তবুও আপনার পাষাণ মন একটুও গলল না কাকা। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিতে হবে না।
আমার মাকে বিধাতাই রক্ষা করবে। এই তো এতক্ষণে ঠিক কথাই বলেছ। তোমাদের মতো গরিবদের সাথে সবসময় বিধাতাই থাকবে, তাই ওষুধের কোনো প্রয়োজন নেই। যাও যাও, বাড়িতে চলে যাও। আমার দোকানে এখন অনেক কাস্টমার আসবে। এখানে ঝামেলা করো না তো বাপু। আচ্ছা কাকা, আমি আর এখানে ঝামেলা করব না, আমি বাড়িতে চলে যাচ্ছি। আর আপনি যে টাকাগুলো আমার কাছে পান সেগুলো যেভাবেই হোক আমি খুব তাড়াতাড়ি দিয়ে যাব। আসি কাকা, ভালো থেকো। আমার রূপকথা মা, কোথায় গেলি তুই? আয়, তোর বাবার বুকে আয়। রূপকথা মা, কোথায় গেলি তুই আমাকে ছেড়ে? আয় না মা, আয়। দয়া করে আপনি একটু চুপ করুন। আমাদের মেয়ের রূপকথা হারিয়ে গেছে, সেই 15টি বছর হয়ে গেছে। তার শোকে তো আপনি পাথরই হয়ে গেছেন। জমিদারের কাজ সব কিছুই মাথার উপরে উঠে গেছে। আমাদের রূপকথা কোনো দিনও আর ফিরে আসবে না, এই সত্যটা আপনাকে মেনে নিতেই হবে। আমি তো ওর মা, আমারও তো কষ্ট হয় ওর জন্য, কিন্তু আপনি একটু বেশি ভেঙে পড়েছেন ওর জন্য। বিধাতা যদি কপালে লিখে থাকে তাহলে আমাদের রূপকথা একদিন না একদিন আমাদের ঘরে ঠিক ফিরে আসবে। তুমি দেখো, একটু শান্ত হও তুমি। সেই আশাতেই তো বসে আছি গিন্নি। কত বছর পর আমার একটা সন্তান বিধাতা দিয়েছিল, তাও আবার কেড়ে নিলেন। জানি না আমাদের রূপকথা কোথায় আছে, কেমন আছে। যতদিন যাচ্ছে আমার রূপকথার শোকে আমার মনের ভেতর গেঁথে যাচ্ছে। তুমি জানো কি গিন্নি, আমার মেয়ে কোনো দিন আমার বুকে ফিরে আসবে? বলো না গিন্নি, বলো। খুব তাড়াতাড়ি আমাদের মেয়েকে আমরা খুঁজে পাবো। দেখো তুমি, আমার মন বলছে তুমি এখন একটু সুস্থ হয়ে যাও না। জমিদারের কত কাজ পড়ে আছে, সে কাজগুলো হাতে তুলে নিয়ে গ্রামবাসীদের একটু উপকার করো। আমি একা সব কিছু সামলাতে পারছি না গো, আমারও তো কষ্ট হয়, আমার যে খুব কষ্ট হচ্ছে। কিভাবে সুস্থ হব? আমার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না। রূপকথা হারিয়েছে সেই 15টি বছর হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে সেদিনই তো হারিয়েছে। আমার মা ফিরে আয়, রূপকথা মা, আমার বুকে ফিরে আয় মা। আপনি একটু শান্ত হন না, আর কত কাঁদবেন? চোখের নিচে যে কালি পড়ে গেছে, আপনার ওপরে কোনো ওষুধই কাজ করছে না। ঈশ্বরের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমাদের মেয়ে এখনও বেঁচে আছে, সে যেখানেই থাকুক না কেন। বিধাতা, তুমি ওকে রক্ষা করো। মা রূপা, কি রান্না করছিস রে মা? ঘরে তো কিছুই নেই রান্না করার। আরে বাবা, তুমি চলে এসেছো কাজ থেকে? এই তো সোনালি কাকির ওখান থেকে কিছু চাল আর ডাল ধার করে এনেছি, ওগুলোই রান্না করছি। বাবা বসো না, তোমার সাথে দুটো কথা বলি। তোমার সাথে সারাদিনেও তো দুটো কথা বলতে পারি না, আর আমার সাথে কেউ মিশতেও চায় না বাবা। বলে আমরা নাকি অনেক গরিব, তারা মিশলে নাকি তারাও গরিব হয়ে যাবে, তাই আমিও কারোর সাথে মিশি না বাবা। মারে, আমরা গরিব হতে পারি, কিন্তু তোর মতো মেয়ে যে ঘরে আছে সেই বাবা কখনোই গরিব নয়। মা, তুই কত ভালোবাসিস আমাদেরকে, কিন্তু দেখ না মা, আমি তোর একটা হতভাগা পিতা। তোর ভবিষ্যতের জন্য আমি কিছুই করতে পারলাম না। এই যে দেখ না মা, আজ সারাটা দিন কাঠ কাটলাম, একটা কাঠও বিক্রি হলো না, তাই কাঠগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। বিপদ যখন আসে তখন এমন করেই বুঝি আসে বাবা। মায়ের শরীরটাও দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। রামু কাকার দোকানে গিয়েছিলাম ওষুধ বাকিতে আনতে, কিন্তু আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। এই জীবনে আমাদের মতো গরিবদের কোনো সুখই দেখা নেই। তবে আমার মন কি বলে জানো বাবা, আমাদের খুব শীঘ্রই ভালো দিন আসবে, সেদিন আমাদের আর কোনো অভাব থাকবে না। কি রে তুলি, কাজে খুবই ফাঁকি দিতে শুরু করে দিয়েছিস। দেরি করেও আসিস প্রতিদিন, আর রান্নাটাও দেরিতে করিস। কই, আগায় তো এখনো আগুনই ধরাস নেই। আমি তো এখন আপনার কাছেই যেতে চাচ্ছিলাম গিন্নিমা, আর এখনই আপনি চলে এসেছেন। আসলে হয়েছে কি গিন্নিমা, রান্না করার কোনো কাঠই নেই। গতকাল বলবো বলবো করে ভুলেই গেছি, কাঠ ছাড়া যে রান্না হবে না গিন্নিমা। আসলেই তোকে যে কি বলবো সেটা আমার মুখে আসে না। তুই আজ বলছিস যে কাঠ নেই, ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি তাড়াতাড়ি কোথাও থেকে কাঠ নিয়ে আসার জন্য। হ্যাঁ গিন্নিমা, বলুন কি হয়েছে? আমাকে জরুরি তলব করেছেন যে, কোনো সমস্যা হয়েছে নাকি গিন্নিমা? আরে না,
তেমন কোনো সমস্যা নয়, আসলে রান্না করার কাঠ নেই। গতকালই কাঠ শেষ হয়েছে, আর রান্নার মেয়ে আজ সকালে আমাকে বলছে যে কাঠ ছাড়া রান্না করব কিভাবে। দেখো তো বাপু, এটা কি কোনো কথা হলো? তুমি এক কাজ করো, গ্রামের কোনো কাঠুরের কাছ থেকে আপাতত কিছু কাঠ নিয়ে এসো, রান্নাটা হোক, তারপর দেখা যাবে। ঠিক আছে গিন্নিমা, আমি এখনই যাচ্ছি। গ্রামের এক কাঠুরে আছে আমার পরিচিত, ওর কাছে সচরাচর কাঠ পাওয়া যায়। ওকে গিয়েই বলছি তাড়াতাড়ি কাঠ দিয়ে যেতে। ঠিক আছে, আর কোনো কথা না বলে এখনই তাহলে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে গিন্নিমা। জয়, এই জয় কাঠুরে, বাড়িতে আছো নাকি? জয়, তোমার কাছ থেকে কাঠ নিতে এসেছি। কই হে জয়, কাঠুরে বাড়িতে আছো নাকি? আপনি কে কাকা? আর বাবা একটু ঘুমাচ্ছে। সকাল থেকে বাবার শরীরটা খুবই খারাপ। বাবাকে কি বেশি দরকার? যদি বেশি দরকার হয় তাহলে আমাকে বলে যান, আমি বাবাকে বলে দেব। দরকার মানে খুবই দরকার। এখনই জরুরি ভিত্তিতে জমিদার বাড়িতে কিছু কাঠ লাগবে। তোমার বাবাকে বলো এখনই গিয়ে দিয়ে আসতে। জমিদার বাড়ির ব্যাপার স্যাপার বুঝোই তো। ও, আপনি জমিদার বাড়ির লোক? কিন্তু বাবার যে শরীরের অবস্থা, কোনো মতেই তো জমিদার বাড়িতে গিয়ে কাঠ দিয়ে আসতে পারবে না। ঘরে কিছু বিক্রি না হওয়া কাঠ অবশ্য আছে, সেগুলো আমি দিয়ে আসলে হবে না? কদিন ধরে বাবার কাঠও বিক্রি হচ্ছে না। তাই যদি কাঠগুলো জমিদার মশাই কিনে নিতেন তাহলে আমাদের খুবই উপকৃত হতো। আরে হবে মানে, দৌড়াবে গো দৌড়াবে। তুমি এক কাজ করো, এখনই কাঠগুলো জমিদার বাড়িতে দিয়ে এসো। তোমাদেরও টাকার প্রয়োজন আর আমাদেরও কাঠের প্রয়োজন, তাই কাজটা একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি এখনই কাঠগুলো দিয়ে আসছি। বাবা, জমিদার বাড়ি থেকে লোক এসেছিলেন, বলেছে জমিদার বাড়িতে জরুরি ভিত্তিতে কিছু কাঠ লাগবে। আমি বলে দিয়েছি জমিদারের লোককে যে আমি গিয়ে কাঠ দিয়ে আসবো। মারে, আমি না হয় যেতাম, তুই কেন বলতে গেলি? আমি অতটাও অসুস্থ হয়ে যাইনি রে। কদিন ধরে একটা কাঠও বিক্রি হচ্ছে না, তাই অনেক কাঠই জমে আছে। আরে না না বাবা, তুমি একদম চিন্তা করো না, তোমার এই অসুস্থ শরীর নিয়ে যেতে হবে না। তুমি একদম চিন্তা করো না বাবা, তোমার সেই ছোট্ট মেয়ে আর ছোট্টটি নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে। তুমি একটু মায়ের খেয়াল রেখো বাবা, আমি যাবো আর আসবো। সাবধানে যাস রে মা, পথঘাট দেখে শুনে যাস কিন্তু। তোর পুরোটা জীবনই তো যাচ্ছে আমাদের সেবা যত্ন করতে করতে। আর কত করবি আমাদের জন্য মা? এখন একটু নিজের জন্যও ভাব। মা, এত কথা বলো না তো, তুমি চুপচাপ শুয়ে থাকো আর বাবার সাথে গল্প করো। বাবা, আমি কিন্তু যাচ্ছি। এই ধরুন মশাই, ঘরে যা কাঠ ছিল সব কাঠই আপনাকে দিয়ে গেলাম। এখন যদি দয়া করে কাঠের টাকাটা দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। ঘরে অসুস্থ মাকে রেখে এসেছি তো, তাই আমাকে তাড়াতাড়ি আবার যেতে হবে। টাকা তো আমি দেব না মেয়ে, টাকা দেবে জমিদার গিন্নি। মা, তুমি একটু দাঁড়াও, উনি এখনই আসবেন। তোমার টাকাটা নিয়ে একটু অপেক্ষা করো। তুমি কে মা? তোমাকে আমার খুব পরিচিত মানুষের মতো লাগছে গো মা। তোমার পরিচয় কি? বলো মা, তোমার পরিচয় কি? মানে আপনি এসব কি বলছেন? আপনাকে তো আমি জীবনে প্রথমবার দেখলাম, আর আপনার পরিচিতই আমি হব বা কী করে? আমার বাবার নাম তো জয়, আমার বাবা একজন কাঠুরে। আপনার কোথাও ভুল হচ্ছে মালকিন। না না না, মায়ের চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই মুহূর্তে তোমার বাবাকে তলব করো, তাড়াতাড়ি বলো যে জমিদার গিন্নির ডাক পড়েছে, তোমাকে এখনই দেখা করতে হবে। আমি এত বড় ভুল করতেই পারি না। তাড়াতাড়ি বলো মা, তাড়াতাড়ি বলো। আপনি এত উতলা হবেন না, দয়া করে একটু শান্ত হন। আমি আমার বাবাকে এখনই খবর পাঠাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না মালকিন, আপনি কি কথা বলছেন আর কেনই বা বলছেন? জয়, তোমাকে জমিদার আদেশ করছে, তাড়াতাড়ি বলো সত্যিটা কি। এই মেয়েটাকে, এটা তোমার নিজের মেয়ে কখনোই হতে পারে না। বাবার চোখ কখনোই ভুল বোঝে না। এই এই আমার হারিয়ে যাওয়া মেয়ে, সেই চোখ, সেই চাহনি
আমার মেয়ের চোখও এরকম ছিল। তাড়াতাড়ি বলো জয়, তোমাকে আমি অনুরোধ করছি। জমিদার মশাই, আপনি ঠিকই আন্দাজ করেছেন, এ আমার নিজের মেয়ে না। আজ থেকে 15 বছর আগে আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। তখন সেখানে দেখি একটা গাছের নিচে একটা ফুটফুটে বাচ্চা পড়ে আছে। তাকে দেখে আমার বড্ড মায়া হয়। আহারে, এরকম ফুটফুটে বাচ্চাটাকে কে ফেলে গেল? কেউ চেয়েও পায় না, আর কেউ কেঁদেও পায় না। আমি তো নিঃসন্তান, আমাকে বোধহয় বিধাতা এই সন্তান দান করেছে। একে আমি আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে নিজের মেয়ের মতো লালন পালন করব, দিয়ে মানুষ করব। আমার মা, বাড়িতে চল মা, আমি যা খাই তোকেও তাই খাওয়াবো। এরপর ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। এরপর জানতে পারি কোনো এক অজানা ব্যক্তি এসে বাচ্চাটাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, কিন্তু আমি তার খোঁজ নেইনি, কারণ আমি নিঃসন্তান ছিলাম। ওর মায়াবী মুখটা দেখে আমি সব কিছুই ভুলে যাই, নিজেকে পিতা বলে পরিচয় দিই। এই আমার হারিয়ে যাওয়া মেয়ে, এ আমার মেয়ে রূপকথা। আজ থেকে 15 বছর আগে আমার বাচ্চাকে আমার শত্রু চুরি করেছিল, কিন্তু তাকে যখন আমি খুঁজে পাই তখন সে মৃত্যু পর্যায়ে ছিল। সে শুধু আমাকে এটাই বলেছিল যে আপনার মেয়েকে আমি জঙ্গলের আশেপাশে রেখে গিয়েছি। আমার রূপকথা মা, মা, তোর জন্য তোর বাবা আজ 15 বছর ধরে কান্না করছে। হ্যাঁ জমিদার মশাই, এই হয়তো আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে। আমি এটা ভেবে অনেক খুশি জমিদার যে আপনার মেয়ে আমার কাছে অনেক কষ্টে ছিল, কিন্তু এখন থেকে সে আর কোনো কষ্ট করবে না। সে এখন বাকিটা জীবন সুখেই থাকবে। তার মানে আমার আসল পিতামাতা আপনারা? বাবা মা, আমি তোমাদের সন্তান হতে পারি ঠিকই, কিন্তু আমাকে আমার বাবা মা আমাকে সন্তানের মতোই লালন পালন করেছে। তাই আপনাদের কাছে আমার আর্জি যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। আর মা খুবই অসুস্থ, মায়ের একটা ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করুন দয়া করে। তোর কথাই আমি মেনে নিলাম রূপকথা। আমরা সবাই মিলে একসাথে থাকবো। তোর উপরে আমাদের যতটা না অধিকার রয়েছে তার থেকে তাদের অনেক বেশি অধিকার রয়েছে। আগে তুই একটু কাছে আয় মা, তোকে একটু ভালো মতো দেখি। আমার রূপকথা মা আমার বুকে ফিরে এসেছে গো।